নমস্কার। আজকে রবীন্দ্রনাথ ছাড়া অন্য কোনো বিষয়ে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই, তাই নাই বা গেলাম। রবীন্দ্রনাথ থাকতে তো বিষয়ের অভাব হয় না। 100 বছর ধরে প্রতিদিন বিকেলবেলা দুটো করে বললেও অভাব হবে না। আজকে বলবো, একটু আলোচনা করি আসুন। বলার যোগ্যতা আমার নেই, যতটুকু বুঝেছি আমার এই জীবনের পরিসরে। রবীন্দ্রনাথের ছবি, রবি কবির ছবি, রবীন্দ্রনাথের ছবি সাধারণভাবে ভালো লাগার বিষয় নেই, একথা অকপটে স্বীকার করা যায়। রবীন্দ্রনাথের ছবি বুঝতে গেলে মানুষটিকে বুঝতে হবে প্রথমত, আর দ্বিতীয়ত চিত্রকলা বিজ্ঞানের বেশ আদ্যন্ত গভীরতায় পৌঁছতে হবে, নইলে রবীন্দ্রনাথের ছবি বোঝা, ভালো লাগা সম্ভব না। রবীন্দ্রনাথের ছবি বুদ্ধি দিয়ে আঁকা। রবীন্দ্রনাথের ছবি দৃষ্টিনন্দন। ছবির দুটো দিক থাকে, একটা নান্দনিকতা, দৃষ্টিনন্দন ছবি। অজন্তার ছবি দৃষ্টিনন্দন এবং সেই সঙ্গে গভীর অর্থবহ। রবীন্দ্রনাথের ছবি দৃষ্টিনন্দন ততটা নয়, কিন্তু গভীর অর্থবহ। রবীন্দ্রনাথ ছবি আঁকা শুরু করেছিলেন 72 বছর বয়সে। ভাবা যায়, যে বয়সে মানুষ কাজকর্ম ছেড়ে দেয়, আর নতুন করে কোনো কাজকর্ম করবে না, আর তার বিশেষ উৎসাহ থাকে না, সে তখন দিন গোনে। সেই 72 আর আজকের 72 আর সেদিনের 72-এ কিন্তু অনেক তফাৎ। সেই 72 আক্ষরিক অর্থে বৃদ্ধ। অবশ্য রবীন্দ্রনাথ নিজের সম্বন্ধেই বলেছেন, কতদিন এত বুড়ো হব না কো আমি, হাসি ঠাট্টারে যবে কব ফাজলামি। রবীন্দ্রনাথ ছবি আঁকেন। সেই ছবি রবীন্দ্রনাথের প্রথম ছবি। রবীন্দ্রনাথ যেটা মানে প্রথম দিককার ছবি আঁকাগুলো শুরু করেন যেটা সেটা তিনি কুৎসিত কিছু দেখতে পারতেন না। এমনকি পাণ্ডুলিপি লেখার সময় যে কাটাকুটি হয়, স্বাভাবিকভাবে আমাদের সকলেরই সামান্য একটু আধটু যা লিখি যে কাটাকুটি হয়, সেই কাটাকুটি তার মেনে নিতে পারেননি। সেখানে ক্রস হ্যাচিং করে সেগুলোকে জুড়ে একটা ফর্মে নিয়ে আসতেন। ফর্মই তো ছবি। ছবি সবসময় যে পরিচিত নোন আইডেন্টিটি হতে হবে তার তো কোনো মানে নেই। আননোন আইডেন্টিটি দিয়েও তো ছবি করা যায়। তাই বলে রবীন্দ্রনাথের দ্বিতীয় পর্যায় থেকে তার জীবনের যে ছবি শুরু হয়, সে কিন্তু বিমূর্ত ছবি বলে পাশ কাটানো যাবে না। বিমূর্ততা নয়, সেটা বিমূর্ত ছবি একেবারেই নয়। রবীন্দ্রনাথ এই কাটাকুটি থেকে ছবি আঁকা শুরু করলেন, কিন্তু কেন? রবীন্দ্রনাথের ছবিতে তিনি ছবি আঁকতেন যে, তখন তিনি পেলিকান কালিতে ছবি এঁকেছেন। প্রথম দিকে তুলি তার হাতে বশ মানেনি, সেই জন্য তিনি তুলির পেছন দিয়ে শক্ত কাঠের দিকটা দিয়ে তিনি আঁকিমুখি কেটে ছবি এঁকেছেন। রঙের ওপর রং দিয়েছেন, চিন্তা করেননি। পেলিকান কালি এমনিতেই খুব দ্রুত শুকিয়ে যায়। চাইনিজ ইঙ্ক তো, যে এখন যে চাইনিজ ইঙ্ক ক্যামেলের পাওয়া যায় তাও দ্রুত শুকিয়ে যায়। পেলিকান বাইরের ইঙ্ক ছিল। আমরা পেলিকান কালি দেখেছি, চোখে ব্যবহার করার সুযোগ পাইনি। তো পেলিকান কালি অত্যন্ত তাড়াতাড়ি শুকোয়, কিন্তু এত উদগ্র ছিল তার ছবি আঁকার বাসনা যে তিনি পেলিকান কালির সঙ্গে বাড়তি মেথিলেটেড স্পিরিট মিশিয়ে নিতেন, যার ফলে আরও দ্রুত ছবিটা শুকিয়ে যায়। আর রঙের উপর রং চাপিয়ে যেতেন, ভাবতেন না কার উপরে কী চাপাচ্ছি, এবং প্রত্যেকটা কালার আদিম একটা ভাব ফুটে উঠত ছবির ভেতর থেকে, যেন সেই ফ্রয়েডের বলা মগ্ন চৈতন্য। সেই মগ্ন চৈতন্য থেকে যেন উঠে বেরিয়ে আসতো ছবির কতগুলো ফর্ম। একটা জন্তুর পায়ের সঙ্গে আর একটা জন্তুর পা জুড়ে গেছে, মুখ জুড়ে গেছে, একটা অদ্ভুত ফর্ম, যেন মনের কোন অন্ধকার অতল তল থেকে উঠে এসেছে এরা। এই হলো রবীন্দ্রনাথের ছবি। মানুষ প্রকৃতি এসছে তার চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে, সেটা অনেক পরে এসছে। প্রথম দিকে মানুষ বা প্রকৃতি তার ছবিতে আসেনি। কিন্তু তিনি ছবি আঁকলেন কেন, প্রশ্নটা সেখানে। আর আঁকলেন যদি, তো তার ছবির মধ্যে এত স্ববিরোধিতা কেন? রবীন্দ্রনাথ যে ডিসিপ্লিনের মানুষ, যে অসম্ভব আমাদের শান্ত সমাহিত কবি, সেই শান্ত সমাহিত কবি রবীন্দ্রনাথ কিন্তু তার ছবিতে নন।
তার ছবিতে তিনি উগ্রচণ্ডা প্রচণ্ডা একেবারে মানে প্রচণ্ডভাবে রঙের ওপর রঙ দিয়ে। একটা কথা কিন্তু, বিখ্যাত শিল্প সমালোচক এবং শিল্পবেত্তা রবীন্দ্রভারতীর একসময় ভিসি ছিলেন, তিনি ডক্টর শোভন সোম, তিনি তার সঙ্গে আমার যোগাযোগ ছিল, ওর কাছ থেকে অনেক কিছু জেনেছি, কৃতজ্ঞ আমি ওর কাছে, ছাত্র সম ছিলাম। ওর লেখায় যদ্দূর মনে হচ্ছে পড়েছি যে রবীন্দ্রনাথ কালার ব্লাইন্ড ছিলেন, খয়েরির ওপরের কালারগুলো চিনতে পারতেন না, কোনটা ব্লু কোনটা খয়েরি, সেটা। এবং এইটা জিনিয়াস, জানেন তো, এইখানে এটাকেই বলে জিনিয়াস। তার যে অসুবিধেগুলো, সেই অসুবিধেগুলোকে তিনি কাজে লাগিয়েছিলেন। এই রকম শিল্পী দু একজন দেখা যায়, খুব কম। পরবর্তীকালে আমরা একজনকে দেখেছি, তিনি আনন্দবাজারের সাথে সংশ্লিষ্ট ছিলেন। তিনি বাস্তবসম্মত ড্রয়িং করতে পারতেন না। বাস্তবসম্মত ড্রয়িং করতে পারতেন না বলে সেই বাস্তবসম্মত ড্রয়িং করতে না পারার অক্ষমতাটাকে ক্ষমতায় পর্যাবসিত করে ছবি এঁকে গেছেন সারা জীবন। এটা খুব কঠিন কাজ। তো রবীন্দ্রনাথ ছবির মধ্যে দিয়ে বোধহয় তার সমস্ত সাহিত্যকর্মে একটা শব্দ আমি পাইনি যেটা অসঙ্গতি বা যেটা কানে লাগছে। সমস্ত সাহিত্যকর্ম, বললাম মাফ করবেন, সমস্ত সাহিত্য তো রবীন্দ্রনাথের, মানে কেউ বলতে পারো না পড়েছি, হঠাৎ কোত্থেকে একটা কি বই বেরোবে দেখবো রবীন্দ্রনাথ পড়া হয়নি। যতটুকু পড়েছি তার মধ্যে কোথাও একটা অসংলগ্ন শব্দ পাইনি, একটা রূঢ় শব্দ পাইনি। অথচ ছবিতে তিনি তার একদম বিপরীত চরিত্রে অভিনয় করে ছবি আঁকলেন, সেখানে তিনি একেবারে অসংযত, তাঁর সংযমের বাঁধ ভেঙে পড়ল। তিনি যেন সত্যি সেই ক্ষুভিত গুহার অভ্যন্তর থেকে বেরিয়ে আসছে তীব্র লাভাস্রোত, আর এই লাভাস্রোতে সেই স্রোত থেকে পরিণত হচ্ছে যেন তার আঁকা নিজস্ব পোর্ট্রেট, সেলফ পোর্ট্রেট, আত্মপ্রতিকৃতি। আত্মপ্রতিকৃতি যে সমস্ত শিল্পী, দা ভিঞ্চি, তিনতারাটা, যারা একটা বয়সের পরে এঁকেছেন, সেখানে আত্মপ্রতিকৃতির মধ্যে একটা বিরক্তির ছাপ এসেছে। রবীন্দ্রনাথের আত্মপ্রতিকৃতির মধ্যেও সেই ছাপ এসেছে, চোখের মধ্যে অপরিসীম যন্ত্রণার ছবি। এটা হওয়ার কথা ছিল না, কারণ রবীন্দ্রনাথ তো পাওয়ার তার কোনো শেষ নেই। তবুও রবীন্দ্রনাথের ছবি, এটাই তার সাহিত্যের সঙ্গে স্ববিরোধ। তিনি যে ঋষিকল্প স্থৈর্য নিয়ে কাজ করেছেন সারা জীবন, সেই ঋষিকল্প স্থৈর্য তার ছবির ক্ষেত্রে, তার ঋষিকল্প স্থৈর্য একেবারেই মানে রইল না। তিনি তার ছবি আঁকলেন একেবারে চূড়ান্ত একটা ঔদ্ধত্য দিয়ে, ভাবা যায় না, যেটা রবীন্দ্রনাথ সম্বন্ধে এই জিনিসটা একেবারেই কল্পনা করা যায় না। এরপর রবীন্দ্রনাথ কিন্তু তার ছবি সম্বন্ধে কোনো রকম তার ছিল না, তার ধারণাই ছিল না যে তাঁর ছবি অনেক দূর যেতে পারে। রবীন্দ্রনাথের ছবি নিয়ে কিন্তু অনেক ব্যঙ্গোক্তি হয়েছে, এবং ব্যঙ্গ করেছেন এমন সব মানুষেরা যাদের অন্যান্য লেখা আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পড়ি। তাদের অসম্মান করব না আজকে রবীন্দ্রনাথের এই চলে নিষ্ক্রমণের দিনে, তাদের অসম্মান করব না, তাদের নাম করছি না, কিন্তু তারা প্রথিতযশা, সাহিত্যক্ষেত্রে দিকপাল তারা, কিন্তু তারাও রবীন্দ্রনাথকে মেনে নিতে পারেননি। রবীন্দ্রনাথের সমালোচনা চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে। রবীন্দ্রনাথকে শুনতে হবে, কারণ তিনি প্রচলিত পথ ভেঙে দিয়েছিলেন। শেষের কবিতা তার আধুনিক উপন্যাস, সেখানে তিনি প্রথাগত উপন্যাসের জায়গাটাকে ভেঙেছিলেন। তার গোড়া, তার চরিত্র শচীশ, এইগুলো মানুষ মেনে নিতে পারেনি বহুদিন পর্যন্ত। যাই হোক, রবীন্দ্র সাহিত্য নিয়ে আলোচনা করার যোগ্যতা আমার নেই, করছিও না। রবীন্দ্রনাথ ফ্রান্সে প্রথম তার এক্সিবিশন হয় পিগেল গ্যালারিতে। এক্সিবিশনের উদ্যোক্তা ছিলেন ভিক্টোরিয়া ওকাম্পো, 2রা মে 1930 সাল। এইখানে এক্সিবিশন হবার পরেই রবীন্দ্রনাথের প্রশংসায় একেবারে ফেটে পড়ল ফরাসি সমালোচকেরা। আর আমাদের দেশে তো চিরকালীন রীতি, ওদেশ থেকে ছাপ মেরে আসতে হবে। ওদেশ মানেই ইংরেজ আমরা ধরে নিই, সে ফ্রান্সই হোক আর জার্মানি হোক, কোনো তফাৎ নেই। ওদেশ থেকে ছাপ না এলে তো আমরা তাদের মেনে নেব না। এখান থেকে রবীন্দ্রনাথের, সেইখান থেকে ছাপ এসে রবীন্দ্রনাথের ছবি, সবাই হ্যাঁ ছবি বটে বলতে আরম্ভ করলো। রবীন্দ্রনাথ ছবি এঁকেছিলেন 3002, তার মধ্যে শেষ 3 থেকে 2টা ছবি ছিল অয়েল পেন্টিং। এত তার ছবি আঁকার সময় এত তার ধৈর্যের অভাব ছিল, তিনি ছিঁড়ে ফেলে দেন ওই অয়েল পেন্টিংগুলো। কেননা
শুকোবার অয়েল পেন্টিং করতে দীর্ঘ সময় লাগে, শুকোবার সময় তিনি দিতে পারেননি, তার ভালো লাগেনি এত সময় দিতে। এটা একটা ব্যাপার। ছবি কালি কলমে, তার আঁকা কালি কলমে আঁকা ছবি ঘণ্টা কর্মর কথা মনে করুন, অসাধারণ ছবি। ফর্ম নিয়ে ভীষণ ভাবনা চিন্তা করতেন উনি। আর উনি তো রবীন্দ্রনাথ না, ভাষার ফর্ম নিয়ে ভেবেছেন। আর ছবির ফর্ম নিয়ে ভাববেন না, ছবির ভাষাও তো একটা ভাষা, চিত্র ভাষা। মনে রাখতে হবে, অবন ঠাকুরকে লেখার লাইনে এনেছিলেন রবীন্দ্রনাথ। তিনি বলেছিলেন, অবন তুমি লেখো। অবনীন্দ্রনাথ বললেন, আমি কি লিখব? বললেন, যেমন করে রেখা দিয়ে ছবি আঁকো, সেরকম করে লেখা দিয়ে ছবি আঁকো। তারপর তো অবনীন্দ্রনাথের হাত থেকে আমরা যা পেলাম সে কোনো দিন ভোলার কথা নয়। এই হলো রবীন্দ্রনাথের ছবি। রবীন্দ্রনাথের ছবি এইটুকু পরিসরে বলে শেষ করার যায় না। রবীন্দ্রনাথের ছবি সম্বন্ধে বলে, সত্যিকারের রবীন্দ্রনাথের ছবি সম্বন্ধে আলোচনা, সমালোচনা নয়, আলোচনা করতে গেলে একটার পর একটা আলোচনা, পর্যায় ধরে ধরে 5 পর্বে পূরবী কাব্যের পাণ্ডুলিপি লেখার সময় কাটাকুটি থেকে রবীন্দ্রনাথের ছবি শুরু হয়, শেষ হয় তাঁর শেষ জীবনের শেষ কবিতার কিছু আগে। তাহলে এই 5টি পর্যায়ের ছবি নিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় পর্ব 1, পর্ব 2 করে আলোচনা করতে হয়। আজ সেটা করলাম না। আজ রবীন্দ্রনাথ সম্বন্ধে আমার সীমিত জ্ঞানে তাঁর ছবি নিয়ে কয়েকটা কথা বললাম। রবীন্দ্রনাথ তো ক্ষমাশীল মানুষ, তিনি ক্ষমা করলেনই। আপনারাও ক্ষমা করবেন নিশ্চয়ই যদি ভুল বলে থাকি। নমস্কার।